হ্যালো ফ্রেন্ডস, তো ওয়েলকাম লেসন প্ল্যানার চ্যানেল। আজকে আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ক্লাস 10 এর ইউনিট 3 বংশগতি বা হেরিডিটি। তো প্রথমেই আমরা দেখে নিই যে মাধ্যমিকে এই ইউনিট থেকে আমরা কত নম্বর আমাদের কোশ্চেন থাকবে। তো প্রথমে এমসিকিউ থাকবে তিনটে, অর্থাৎ 1 মার্কসে তিনটে অ্যান্সার করতে হবে। ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন 1 নম্বরে তিনটে থাকবে, শর্ট অ্যান্সারটাই 2 নম্বরে দুটো থাকবে, আর লং অ্যান্সারটাই 5 নম্বরে একটা উত্তর করতে হবে। তো টোটাল আমাদের এই চ্যাপ্টার থেকে থাকছে 15 মার্কস। 90-এর মধ্যে 15 মার্কস এই চ্যাপ্টার থেকে থাকছে। তো এবারে চ্যাপ্টারের ভেতরে ঢোকা যাক। তো কি আছে এই চ্যাপ্টারে? তো প্রথমে আমরা পরিচয় করে নিই বংশগতি বা হেরিডিটি শব্দটার সঙ্গে। আচ্ছা, বংশগতি বা হেরিডিটি শব্দটা বলতে আমরা কি বুঝি? বংশগতি বা হেরিডিটি শব্দটা বলতে আমরা বুঝি যে সকল বৈশিষ্ট্য আমাদের পিতামাতা থেকে আমাদের শরীরে আগত হয়েছে, অর্থাৎ বংশ পরম্পরায় যে সকল বৈশিষ্ট্যগুলো বংশ পরম্পরায় বাহিত হচ্ছে তাকে বলা হয় বংশগতি বা হেরিডিটি। অর্থাৎ যে সকল বৈশিষ্ট্য আমাদের পিতামাতার শরীর থেকে আমাদের শরীরে এসছে বংশ পরম্পরায়, সেটাকে বলছে বংশগতি। এই একটা শব্দ বংশগতি। অর্থাৎ বংশগতি বলতে যে সকল বৈশিষ্ট্য আমরা বংশ পরম্পরায় লাভ করেছি সেটাই হচ্ছে বংশগতি, সেটাকেই বলে বংশগতি, সেই পদ্ধতিটাকে বলে বংশগতি। অর্থাৎ মায়ের দেহ থেকে ডিম্বাণু এবং পিতার দেহ থেকে শুক্রাণু দুটো মিলিত হয়ে কি তৈরি হয়েছে? জাইগোট। সেই জাইগোট থেকে ভ্রূণ, তারপরে পূর্ণাঙ্গ একটা মানুষ বা একটা প্রাণী সেটা তৈরি হয়েছে। তো সেই বৈশিষ্ট্যগুলো যেটা ডিম্বাণুর মাধ্যমে এবং শুক্রাণুর মাধ্যমে এসে জাইগোট তৈরি করেছে, তো সেই পদ্ধতিটাকে বলছে বংশগতি। এখান থেকে কি আসছে? জাইগোট। সেখান থেকে জাইগোট, সেখান থেকে পূর্ণাঙ্গ প্রাণী। তো এইভাবেই আসছে বংশগতি। এটা হচ্ছে ডিম্বাণু আর এটা হচ্ছে শুক্রাণু। তো এটা তো গেল যে সকল প্রাণীরা যৌন জনন করে তাদের ক্ষেত্রে বংশগতি। এবারে অযৌন জনন করে যারা, যেমন হচ্ছে অ্যামিবা, সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে অ্যামাইটোসিস পদ্ধতিতে কোষটা বিভাজিত হয় এবং সেই কোষের যা বৈশিষ্ট্য সেটা পরবর্তী তার অপত্য যে জীবটা সৃষ্টি হয় তাতে প্রবাহিত হয় সেই বৈশিষ্ট্যগুলো। সেক্ষেত্রেও সেই পদ্ধতিটাকেও বংশগতি বলবে, কারণ বৈশিষ্ট্যটা তার পিতা বা মাতার দেহ থেকে তার দেহে এসছে, তো সেটা বংশগতি। এবারে বংশগতির সাথে আরেকটা কথা আছে যেটা হচ্ছে প্রকরণ। প্রকরণ বা ভ্যারিয়েশন। প্রকরণ বলতে আমরা কি বুঝি? অর্থাৎ যে সকল বৈশিষ্ট্য আসছে, ধরো পিতা বা মাতার দেহ থেকে যে সকল বৈশিষ্ট্য আসছে, তো ধরো যে একজন পিতা এবং একজন মাতার দুজন সন্তান আছে, একজন ছেলে এবং একজন মেয়ে। তো সেক্ষেত্রে কি হয় যে ছেলে এবং মেয়েদের সকল বৈশিষ্ট্য তার সমান হয় না। তো সেক্ষেত্রে কিন্তু তাদের পিতা বা মাতা কিন্তু কমন, একজন পিতা একজন মাতা তাদের সেম, কমন। কিন্তু তাদের সেই পিতা মাতার যে সন্তান অর্থাৎ ছেলে বা মেয়ে, তাদের সকল বৈশিষ্ট্য সমান হয় না, কিছু কিছু বৈশিষ্ট্যের পার্থক্য বা ভ্যারিয়েশন দেখা যায়, তো সেটাকেই বলছে প্রকরণ। আবার ধরো এটা তো কথা ছেলে বা মেয়ে, আবার ধরো একজন পিতা বা মাতার যদি যমজ সন্তান উৎপন্ন হয় বা যমজ সন্তান থেকে থাকে, কিন্তু সেই যমজ সন্তানেরই
সকল বৈশিষ্ট্য সমান হয় না, কিছু কিছু বৈশিষ্ট্যের পার্থক্য দেখা যায়। তো সেই পার্থক্যটাকেই বলা হচ্ছে প্রকরণ বা ভ্যারিয়েশন। এটা কেন হয়? এটা জিনের পুনঃসংযুক্তি অর্থাৎ ক্রসিং ওভারের সময়, যে মিওসিস কোষ বিভাজনটা যখন হয় তখন যে ক্রসিং ওভার হয়, আহ, আহ, সেই ক্রসিং ওভারের ফলে আমাদের কি হয়, যে প্রকরণ বা ভ্যারিয়েশন সৃষ্টি হয়। আর কি হয়? আর পরিবেশগত কিছু কারণে, যেমন বিভিন্ন ধরনের ইউভি রে আছে, মানে বিভিন্ন ধরনের রশ্মি আছে, যেমন এক্স রশ্মি, ইউভি রশ্মি, গামা রশ্মি প্রভৃতি রের কারণে আমাদের যে জিনোম অর্থাৎ ডিএনএ ডিএনএ যে নিউক্লিওটাইড বেস পেয়ার থাকে জিসিটি, এই যে নাইট্রোজেন বেস থাকে, সেই বেসের ক্ষেত্রে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। যেমন আমরা জানি এ ডবল বন্ড সি, এ ডবল বন্ড টি আর জি ট্রিপল বন্ড সি ডিএনএ তে এইভাবে থাকে নাইট্রোজেন বেস পেয়ার গুলো। তো এক্ষেত্রে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়, যে রের ক্ষেত্রে অর্থাৎ রের দ্বারা এক্স রে হোক, গামা রে হোক, ইউভি রে হোক। তো সেক্ষেত্রে প্রকরণ বা ভ্যারিয়েশন, মানে কিছু বৈশিষ্ট্যের প্রকরণ বা ভ্যারিয়েশন লক্ষ্য করা যায়। এটা গেল বংশগতি আর প্রকরণের সংজ্ঞা, মানে প্রকরণ বলতে আমরা কি বুঝি সেই বিষয়। এই যে এই বংশগতি বা এই প্রকরণের ধারণাকে দিয়েছেন আমাদের গ্রেগর জোহান মেন্ডেল। গ্রেগর জোহান মেন্ডেলকে কি বলা হয়? আধুনিক বংশগতি বিদ্যার জনক বলা হয়। গ্রেগর জোহান মেন্ডেলকে কি বলা হয়? বংশগতি বিদ্যার জনক। এটা একটা শর্ট কোশ্চেন আসে পরীক্ষার ক্ষেত্রে, যে কাকে বংশগতি বিদ্যার জনক বলা হয়, তখন গ্রেগর জোহান মেন্ডেল। তো তিনি যে আমাদেরকে যে সূত্র দিয়েছেন বা তথ্য দিয়েছেন, তো সেটা তিনি কিসের, কোন জীবের ওপর পরীক্ষা নিরীক্ষা করে দিয়েছেন? সেটা হচ্ছে মিষ্টি মটর গাছ। মিষ্টি মটর গাছ বা পাইসাম স্যাটিভাম, এটা তার সাইন্টিফিক নেম, মিষ্টি মটর গাছের পাইসাম স্যাটিভাম। তো এটাও এক পরীক্ষায় কোশ্চেন আসে, যে গ্রেগর জোহান মেন্ডেল কোন উদ্ভিদ বা কোন জীবের ওপর পরীক্ষা করে বংশগতির সূত্র আবিষ্কার করেন। তো সেটা লিখতে হবে যে মিষ্টি মটর গাছ, শুধু মটর গাছ লিখলে হবে না, মিষ্টি মটর গাছ, এই মিষ্টি কথাটা উল্লেখ করতেই হবে। মিষ্টি মটর গাছ বা পাইসাম স্যাটিভাম, এটা হচ্ছে তার বিজ্ঞানসম্মত নাম। তো এবারে দেখে নিই যে তিনি কি পরীক্ষা করেছিলেন, মানে কি আবিষ্কার করেছিলেন সেক্ষেত্রে। তো তিনি মিষ্টি মটর গাছের কতগুলো বৈশিষ্ট্য নিয়েছিলেন। এক্ষেত্রে তিনি মিষ্টি মটর গাছের 7 জোড়া বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। তো কি কি সেই বৈশিষ্ট্যগুলো আমরা জেনে নিই। এক হচ্ছে কাণ্ডের দৈর্ঘ্য। এই প্রত্যেকটা বৈশিষ্ট্যের দুটো ভাগ আছে, একটা প্রকট এবং একটা প্রচ্ছন্ন। এখন এই প্রকট এবং প্রচ্ছন্নতা কি, সেটা বিষয়ে আমি পরে আসছি, আগে এটা বলে নি যে কি কি বৈশিষ্ট্য তিনি নিয়েছিলেন। প্রকট এবং প্রচ্ছন্ন। কাণ্ডের দৈর্ঘ্য কি ছিল? প্রকট বৈশিষ্ট্য ছিল দীর্ঘ, আর এটা ছিল প্রচ্ছন্ন ছিল খর্ব। 2 নম্বরে আসি। ফুলের অবস্থান।
ফুলের অবস্থানে প্রকটে কি ছিল? প্রকটে ছিল হচ্ছে কাক্ষিক, প্রকটে ছিল হচ্ছে শীর্ষস্থ, শীর্ষস্থ অবস্থান, আর প্রচ্ছন্নে ছিল হচ্ছে কাক্ষিক অবস্থান। 3 নম্বরে আছে এই যে 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য, মানে প্রথমটার 1 জোড়া দীর্ঘ খর্ব, দ্বিতীয়টার ফুলের বৈশিষ্ট্য, ফুলের অবস্থানের শীর্ষস্থ এবং কাক্ষিক, হচ্ছে এগুলো জোড়া জোড়া বৈশিষ্ট্য। ফুলের বর্ণ, ফুলের বর্ণ প্রকট বর্ণ হচ্ছে বেগুনি, আর প্রচ্ছন্ন হচ্ছে সাদা। ফলের আকৃতির প্রকট বৈশিষ্ট্য হচ্ছে মসৃণ, আর এটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য খাঁজযুক্ত। বীজের আকৃতি, বীজের আকৃতি হচ্ছে মসৃণ, আর এটা কুঞ্চিত। ফলের আকৃতি মসৃণও বলে, বা এটাকে বলে পরিপুষ্টও বলা হয় ফলের আকৃতিতে। এবারে হচ্ছে 6 নম্বরে আসছে বীজের বর্ণ। প্রকটে আছে হচ্ছে হলুদ, আর প্রচ্ছন্নে আছে হচ্ছে কি সবুজ। আর 7 নম্বরে আসি হচ্ছে ফলের আকৃতি, এই সরি, ফলের বর্ণ। এই 7 নম্বরে আছে কি 7 নম্বরে আছে হচ্ছে ফলের বর্ণ। প্রকটে কি আছে? সবুজ, আর প্রচ্ছন্নে আছে হচ্ছে হলুদ। এটা একটু তোমরা খেয়াল রাখবে, বীজের বর্ণ প্রকটে কিন্তু হলুদ আছে, আর ফলের বর্ণ প্রকটে সবুজ আছে। আর এখানটা একটা ইয়ে হবে যে ফুলের অবস্থান প্রকটে হবে হচ্ছে কাক্ষিক, আর প্রচ্ছন্নে হবে হচ্ছে শীর্ষস্থ। এটা তোমরা একটু ঠিক করে নাও। এবারে দেখে নাও যে আমাদের 7 জোড়া, মানে মেন্ডেল 7 জোড়া বৈশিষ্ট্য কি কি নিয়েছিল। এক হচ্ছে কাণ্ডের দৈর্ঘ্য প্রকট দীর্ঘ প্রচ্ছন্ন খর্ব, ফুলের অবস্থান প্রকট কাক্ষিক প্রচ্ছন্ন শীর্ষস্থ, ফুলের বর্ণ প্রকট বেগুনি প্রচ্ছন্ন সাদা, ফলের আকৃতি প্রকট হচ্ছে মসৃণ বা পরিপুষ্ট, আর প্রচ্ছন্ন খাঁজযুক্ত। বীজের আকৃতি প্রকট হচ্ছে মসৃণ এবং প্রচ্ছন্ন কুঞ্চিত। বীজের বর্ণ প্রকট হলুদ প্রচ্ছন্ন সবুজ, আর ফলের বর্ণ প্রকট সবুজ প্রচ্ছন্ন হলুদ। তো অনেক সময় পরীক্ষায় কোশ্চেন আসে যে মেন্ডেল মটর গাছের কোন কোন 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য তিনি নিয়েছিলেন। তো 7 জোড়া বৈশিষ্ট্যগুলো হচ্ছে কাণ্ডের দৈর্ঘ্য, ফুলের অবস্থান, ফলের বর্ণ, ফলের আকৃতি, বীজের আকৃতি, বীজের বর্ণ, ফলের বর্ণ। এই কটা 7টা বৈশিষ্ট্য, 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য তিনি নিয়েছিলেন। তো এবারে আসবো যে প্রকট আর প্রচ্ছন্ন বলতে আমরা কি বুঝছি। প্রকট এবং প্রচ্ছন্ন বলতে আমরা কি বুঝছি।
এবারে যে মানে এই যে 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিলাম, তার মধ্যে একটা বৈশিষ্ট্য আমি ধরে নিলাম যে কাণ্ডের দৈর্ঘ্য। তো এই যে বিপরীত বৈশিষ্ট্য, তো কাণ্ডের দৈর্ঘ্য একটা ছিল দীর্ঘ, প্রকট বৈশিষ্ট্য দীর্ঘ ছিল এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ছিল খর্ব। তো এই কাণ্ডের বৈশিষ্ট্যের মধ্যে যদি দুটো আগে ধরে নিই যে কাণ্ডের দৈর্ঘ্য, যদি কাণ্ডের দৈর্ঘ্যের জন্য যে অ্যালিল বা জিনটা দায়ী সেটা ধরে নিলাম টি জিন, অর্থাৎ যে যদি সেটা দীর্ঘ হয় তাহলে সেক্ষেত্রে দুটো অ্যালিল অর্থাৎ দুটোই ক্যাপিটাল টিটি উপস্থিত থাকছে, আর যদি খর্ব হয় সেক্ষেত্রে দুটো স্মল টিটি উপস্থিত থাকছে তার জিনোমে। তার জিনোটাইপ কি হচ্ছে, যেটা দীর্ঘ মটর গাছ সেক্ষেত্রে ক্যাপিটাল টিটি, আর যেটা খর্ব সেটা হচ্ছে স্মল টিটি। তো এখানে কেন দুটো টি এবং কেন দুটো স্মল টি সেটার কথাতেও আমি আসছি। তো আগে প্রকট আর প্রচ্ছন্নটা একটু বলে নিই। তো প্রকট হচ্ছে ক্যাপিটাল টিটি, যেটা হচ্ছে দীর্ঘ বৈশিষ্ট্য, এবং খর্ব এটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য যেটা স্মল টিটি। এখন যদি একটা মিশ্র বৈশিষ্ট্য আসলো, ধরো ক্যাপিটাল টি স্মল টি, এটা হচ্ছে সংকর উদ্ভিদ। কি উদ্ভিদ? সংকর। কেন সংকর উদ্ভিদ? কারণ এক্ষেত্রে যে জিনোটাইপটা আছে ক্যাপিটাল টি স্মল টি, তার একটা ক্যাপিটাল টি এবং একটা স্মল টি, দুটো আলাদা আলাদা অ্যালিল। আর এক্ষেত্রে কিন্তু দুটো সেম অ্যালিল, অর্থাৎ দুটোই ক্যাপিটাল টিটি ছিল, এক্ষেত্রে দুটোই স্মল টিটি ছিল, সেম অ্যালিল ছিল। আর এক্ষেত্রে ক্যাপিটাল টি একটা একটা স্মল টি, তাই এটা সংকর উদ্ভিদ বা মিশ্র উদ্ভিদ। তো এক্ষেত্রে কি হয় যে এক্ষেত্রে কিন্তু উদ্ভিদটার ফিনোটাইপিক বৈশিষ্ট্য, এই যে যে জিনোটাইপটা ক্যাপিটাল টি স্মল টি, এর ফিনোটাইপিক বৈশিষ্ট্যে আমরা কি দেখতে পাই? ফিনোটাইপিক বৈশিষ্ট্য হচ্ছে যে বৈশিষ্ট্যগুলো আমরা বাহ্যিক দেখতে পাই, অর্থাৎ চোখে দেখতে পারি যে সকল বৈশিষ্ট্য সে, এবং যেটা জিন দ্বারা নির্ধারিত হয় সেটা হচ্ছে ফিনোটাইপিক বৈশিষ্ট্য। আর জিনোটাইপিক বৈশিষ্ট্য কি? জিনোটাইপ হচ্ছে কোনো বৈশিষ্ট্যের জন্য সেই জীবের মধ্যে যে জিনের অ্যালিল থাকে সেটা হচ্ছে জিনোটাইপ। যেমন এক্ষেত্রে দীর্ঘ উদ্ভিদের ক্ষেত্রে ক্যাপিটাল টি স্মল টি, আবার খর্ব উদ্ভিদের ক্ষেত্রে দীর্ঘ উদ্ভিদের ক্ষেত্রে ক্যাপিটাল টিটি, আর খর্ব উদ্ভিদের ক্ষেত্রে স্মল টিটি। আর ফিনোটাইপিক বৈশিষ্ট্য হচ্ছে এক্ষেত্রে জিনোটাইপ, ক্যাপিটাল টিটির ক্ষেত্রে জিনোটাইপ হচ্ছে এটা ক্যাপিটাল টিটি জিনোটাইপ, কারণ এটা জিনের মধ্যে জিনগত বৈশিষ্ট্য হচ্ছে ক্যাপিটাল টিটি। আর যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি যে গাছটা দীর্ঘ না খর্ব, সেটা হচ্ছে ফিনোটাইপিক বৈশিষ্ট্য। ফিনোটাইপিক বৈশিষ্ট্য। তো এই সংকর উদ্ভিদের ক্ষেত্রে অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টির ক্ষেত্রে ফিনোটাইপিক বৈশিষ্ট্য আমরা কি দেখতে পাই? দীর্ঘ উদ্ভিদই দেখতে পাই। আচ্ছা, দীর্ঘ উদ্ভিদ কেন দেখতে পেলাম? এখানে তো একটা দীর্ঘ জিন আছে ক্যাপিটাল টি, একটা খর্ব জিন আছে স্মল টি, তাও ফিনোটাইপিক বৈশিষ্ট্যে দেখা যায় যে এর উচ্চতা এই শুদ্ধ যে শুদ্ধ যে দীর্ঘ উদ্ভিদ অর্থাৎ ক্যাপিটাল টিটি এর মতোই উচ্চতা বা হাইটটা হয়। তো এক্ষেত্রে ফিনোটাইপিক বৈশিষ্ট্য কিন্তু দীর্ঘই হচ্ছে ক্যাপিটাল টি স্মল টির ক্ষেত্রে। সেটা কেন হচ্ছে? সেটা সেক্ষেত্রেই আসছে এই প্রকট প্রচ্ছন্নের যে গল্পটা সেটা, অর্থাৎ মিশ্র বৈশিষ্ট্যের ক্ষেত্রে যে জিনটা অর্থাৎ যে অ্যালিলটার প্রকাশ ঘটে সেটা হচ্ছে প্রকট, এবং যে অ্যালিলটার প্রকাশ ঘটে না সেটা হচ্ছে প্রচ্ছন্ন। অর্থাৎ এই মিশ্র বৈশিষ্ট্য ক্যাপিটাল টিটির ক্ষেত্রে কিন্তু ফিনোটাইপিক বৈশিষ্ট্য কি হচ্ছে? দীর্ঘ হচ্ছে। অর্থাৎ এই ক্যাপিটাল টি এর বৈশিষ্ট্যটাই প্রকাশ পাচ্ছে, কারণ এটা দীর্ঘ বৈশিষ্ট্যের জন্য দায়ী অ্যালিল বা জিন, সেটা হচ্ছে দীর্ঘ বৈশিষ্ট্যটা, এটা ফিনোটাইপিক বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে। তাই ক্যাপিটাল টি হচ্ছে প্রকট আর স্মল টি হচ্ছে প্রচ্ছন্ন অ্যালিল। তাহলে আশা করি প্রকট এবং প্রচ্ছন্ন বোঝা গেল। তো প্রকট এবং প্রচ্ছন্ন বলতে আমরা বুঝি যে কোনো বিপরীতধর্মী দুটি অ্যালিলের মধ্যে, কোনো জীবে অবস্থিত একই লোকাসে অবস্থিত বিপরীতধর্মী দুটি অ্যালিলের মধ্যে যে অ্যালিলটির বৈশিষ্ট্য
বাহ্যিকভাবে অর্থাৎ ফিনোটাইপিক্যালি প্রকাশ পায় সেটাই হচ্ছে প্রকট অ্যালিল, আর যেটার বৈশিষ্ট্য প্রকাশ পায় না সেটা হচ্ছে প্রচ্ছন্ন অ্যালিল। তো এই প্রকট এবং প্রচ্ছন্ন কথাটা বোঝাতে গিয়ে আমি কতগুলো টার্ম ইউজ করেছি, যেগুলো হচ্ছে অ্যালিল, লোকাস। প্রথমে লোকাস আসে। লোকাসটা কি? লোকাস কি? লোকাস হচ্ছে সমস্ত ক্রোমোজোমে অবস্থিত যে বিন্দুতে কোনো একটি নির্দিষ্ট জিন অবস্থান করে। ধরো ক্যাপিটাল টি, বা এই ক্যাপিটাল টি হচ্ছে একটা জিন বা অ্যালিল, যেটা হচ্ছে দীর্ঘ, মানে দীর্ঘ উদ্ভিদটা দীর্ঘ বা খর্ব সেই বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন। তো একটা সমস্ত ক্রোমোজোম, তো ধরে নিলাম এটা সমস্ত ক্রোমোজোম। তো ধরে নিলাম যে ক্যাপিটাল টিটা এইখানে অবস্থিত, এইখানে অবস্থিত। অর্থাৎ এই যে কোনো ক্রোমোজোমের ওপর যে বিন্দুতে কোনো জিন বা নির্দিষ্ট জিন অবস্থান করে সেই বিন্দুটাকে বলা হচ্ছে কি লোকাস। অর্থাৎ এই ক্রোমোজোমের সাপেক্ষে এই ক্রোমোজোমে এই টি জিনটার লোকাস হচ্ছে এই বিন্দুটা, এটা হচ্ছে লোকাস। তো দীর্ঘ বা খর্ব সেইটার জন্য লোকাসটা হচ্ছে এটা। আর হচ্ছে অ্যালিল কি? অ্যালিল, আর অ্যালিল বলতে কি বুঝি? অর্থাৎ একই লোকাসে অবস্থিত জিনের বিভিন্ন রূপকে বলা হচ্ছে অ্যালিল। অর্থাৎ এক্ষেত্রে দুটো সেম, একই সমস্ত ক্রোমোসোমের এই দুটো বিন্দু অর্থাৎ লোকাসে দুটো সেম জিন অবস্থান করছে, অর্থাৎ এই ক্যাপিটাল টি এটাতেও ক্যাপিটাল টি অবস্থান করছে। তাহলে এটা দুটো সমান অ্যালিল বা একটা অ্যালিল। এক্ষেত্রে মানে এক্ষেত্রে দুটো অ্যালিল কিন্তু দুটো অ্যালিলই সমান। আর সংকর জীবের ক্ষেত্রে একটা, সংকর জীবের ক্ষেত্রে কি দেখালাম, ক্যাপিটাল টি স্মল টি। তো এক্ষেত্রে একটা যদি স্মল টি হয়ে যায় তো এক্ষেত্রে অ্যালিল দুটো আছে কিন্তু দুটো অ্যালিল ভিন্ন, একটা ক্যাপিটাল টি একটা স্মল টি। আর অ্যালিল, তাহলে সেক্ষেত্রে অ্যালিল কি হচ্ছে? অ্যালিল হচ্ছে একই জিনের বিভিন্ন রূপ। তো এক্ষেত্রে জিন কিন্তু একটাই, জিন হচ্ছে সেই দীর্ঘ, জিন জিনটা কিন্তু সেই একটাই। জিন কি হচ্ছে? জিন হচ্ছে কাণ্ডের দৈর্ঘ্য, অর্থাৎ কাণ্ডের দৈর্ঘ্যের জন্য দায়ী যে জিন, সেই জিনটাই কিন্তু, জিনটা একটাই কিন্তু জিনটা দুটো রূপ, একটা হচ্ছে ক্যাপিটাল টি, একটা হচ্ছে ক্যাপিটাল টি, একটা হচ্ছে স্মল টি। স্মল টিটা হচ্ছে খর্বাকৃতি উদ্ভিদের জন্য, আর ক্যাপিটাল টিটা হচ্ছে দীর্ঘাকৃতি উদ্ভিদের জন্য, দীর্ঘ এবং খর্ব। অর্থাৎ স্মল টিটা খর্ব উদ্ভিদের দেহে দেখা যায়, অর্থাৎ খর্ব উদ্ভিদের যে জিন, কাণ্ডের জিন সেটা স্মল টি। আর দীর্ঘ উদ্ভিদের ক্ষেত্রে যে কাণ্ডের দৈর্ঘ্যের জিন সেটা হচ্ছে ক্যাপিটাল টি। অর্থাৎ জিন একটাই, তার বিভিন্ন রূপ, সেটা হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি। এটা হচ্ছে অ্যালিল, অর্থাৎ একটা জিনের বিভিন্ন রূপকে আমরা বলছি অ্যালিল। সেক্ষেত্রে বহু অ্যালিলতা দেখা যায়, যেমন মানুষের ব্লাড গ্রুপের ক্ষেত্রে ব্লাড গ্রুপ কি হয়? এ বি ও। আমরা সকলে আমাদের ব্লাড গ্রুপ জানি যে কি কি ব্লাড গ্রুপ হতে পারে। এ বি ও, এ, এ বি, বি আর ও, চার ধরনের ব্লাড গ্রুপ হয়। এ বি বি ও। তো এই ব্লাড গ্রুপের ক্ষেত্রে মাল্টিপল অ্যালিল দেখা যায়। এক্ষেত্রে তিনটে অ্যালিল ক্রিয়া করে, আই এ, একটা আই বি, আর একটা আইও। তো এক্ষেত্রে একই লোকাসে কি, একই লোকাসে ক্ষেত্রে তিনটে অ্যালিল দেখা যায়, একটা লোকাসে তিনটে অ্যালিল দেখা যায়।
কিন্তু মানুষের যেহেতু সমসমস্ত ক্রোমোসোম দুটো থাকে, তো সেক্ষেত্রে জিন কিন্তু থাকছে দুটো, একটা জিনের অ্যালিল থাকছে দুটো। সেক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে আই এর সাথে আইবি থাকতে পারে বা আই এর সাথে আইও থাকতে পারে, কিন্তু কখনোই আই এ আইবি আর আইও তিনটে একসাথে একই লোকাসে দেখা যাবে না, যে কোনো দুটো অ্যালিল দেখা যাবে। তো এই গেল লোকাস আর অ্যালিল বলতে আমরা কি বুঝি, আশা করি বুঝতে পেরেছো। এবার আরেকটা টার্ম ছিল সমসংকর আর বিষম সংকর, অর্থাৎ সমসংকর অর্থাৎ হোমোজাইগাস আর বিষম সংকর অর্থাৎ হেটেরোজাইগাস। সমসংকর এবং বিষম সংকর বলতে আমরা কি বুঝি, তো সেই দীর্ঘ এবং মানে উদ্ভিদের কাণ্ডের দৈর্ঘ্য যেটা হচ্ছে দীর্ঘ, সেটা হচ্ছে ক্যাপিটাল টিটি, আর খর্ব সেটা হচ্ছে স্মল টিটি। এক্ষেত্রে কিন্তু দুটোই দেখো, যে অ্যালিলের কথা বললাম আমি, সেই অ্যালিল কিন্তু এক্ষেত্রে দুটোই সমান থাকছে, মানে দুটোই সেম থাকছে, ক্যাপিটাল টি দীর্ঘর ক্ষেত্রে, আবার খর্বর ক্ষেত্রে হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি। এরা হচ্ছে হোমোজাইগাস, অর্থাৎ অ্যালিল দুটো সমান, মানে একই অ্যালিল থাকছে, তাই এরা হচ্ছে হোমোজাইগাস। আর হেটেরোজাইগাসের ক্ষেত্রে আমি যেটা বললাম মিশ্র, সেক্ষেত্রে কি থাকছে, ক্যাপিটাল টি আর স্মল টি। এটাও কিন্তু দীর্ঘ, ফিনোটাইপিক্যালি এর বৈশিষ্ট্য হচ্ছে দীর্ঘ, কিন্তু এর যে জিনোটাইপ সেটা কি থাকছে, ক্যাপিটাল টি এবং স্মল টি, অর্থাৎ দুটো ভিন্ন অ্যালিল থাকছে, একই জিনে দুটো ভিন্ন অ্যালিল থাকছে, একটা দীর্ঘাকৃতির জন্য, একটা খর্বাকৃতির জন্য, অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টি। এটা যেহেতু দুটো ভিন্ন অ্যালিল, তাই এটা হচ্ছে হেটেরোজাইগাস। হেটেরো মানে আমরা কি জানি, হেটেরো হচ্ছে আলাদা, আর হোমো কথার অর্থ হচ্ছে সমান। সেক্ষেত্রে এক্ষেত্রে যেহেতু দুটো সেম অ্যালিল ছিল তাই এটা হোমোজাইগাস, আর এক্ষেত্রে যেহেতু দুটো ভিন্ন অ্যালিল তাই এটা হেটেরোজাইগাস। ঠিক আছে, আর এটা গেল সমসংকর আর বিষম সংকর, অর্থাৎ হোমোজাইগাস এবং হেটেরোজাইগাস। তো সেক্ষেত্রে আরেকটা কোশ্চেন আসে যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি সবসময় বিশুদ্ধ হয়? প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সবসময় বিশুদ্ধ? হ্যাঁ, অবশ্যই প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সবসময় বিশুদ্ধ হয়, কারণ এক্ষেত্রে যে হচ্ছে কাণ্ডের দৈর্ঘ্য জন্য জিনটা হচ্ছে টি জিন, তো এক্ষেত্রে প্রকট বৈশিষ্ট্য কি হচ্ছে, প্রকট হচ্ছে দীর্ঘ বৈশিষ্ট্য, অর্থাৎ এর কি কি থাকতে পারে, ক্যাপিটাল টি আবার যেটা বললাম ক্যাপিটাল টি স্মল টিও থাকতে পারে। আর প্রচ্ছন্নর ক্ষেত্রে কি থাকবে, খর্ব স্মল টিটি। কারণ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এই যে ক্যাপিটাল টি স্মল টি যেটা হেটেরোজাইগাস, সেক্ষেত্রে কিন্তু স্মল টিটার বৈশিষ্ট্য কখনোই প্রকাশ পাবে না উদ্ভিদটার ক্ষেত্রে বা সেই জীবটার ক্ষেত্রে। এটা প্রাণীদের ক্ষেত্রেও হয়, যে হচ্ছে স্মল যে প্রচ্ছন্ন সেটার বৈশিষ্ট্য কখনোই প্রকাশ পাবে না, আমাদের হেটেরোজাইগাস অবস্থায় যেটা প্রকট অ্যালিল সেটার বৈশিষ্ট্যই প্রকাশ পাবে, প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা বা প্রচ্ছন্ন অ্যালিলটা প্রকাশ পাবে না। তাই তার জন্য যে এর যে ফিনোটাইপ সেটা হচ্ছে প্রকট আকৃতি হয়, অর্থাৎ মানে প্রকট যে বৈশিষ্ট্য সেই ফিনোটাইপের অনুরূপ হয়, অর্থাৎ এক্ষেত্রে প্রকট বৈশিষ্ট্য দীর্ঘ, তো এটার ফিনোটাইপ হচ্ছে দীর্ঘ। আর ক্যাপিটাল টিটি তো দুটোই প্রকট জিন আছে, তো সেক্ষেত্রে সেটা দীর্ঘাকৃতি উদ্ভিদই হবে। আর প্রচ্ছন্ন উদ্ভিদের ক্ষেত্রে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কখন প্রকাশ পায়, যখন দুটো প্রচ্ছন্ন অ্যালিল পাশাপাশি অবস্থান করে তখন সেক্ষেত্রে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা প্রকাশ পায়। তো এক্ষেত্রে উম দেখো একটা জীবের জিনোটাইপে স্মল টিটি আছে, তো সেক্ষেত্রে সেটা প্রচ্ছন্ন।
কিন্তু এটা কখনোই ক্যাপিটাল টি স্মল টি এটা প্রচ্ছন্ন কখনোই হবে না, কারণ এক্ষেত্রে একটা প্রকট জিন আছে। তো সেহেতু প্রকট বৈশিষ্ট্যটাই এক্ষেত্রে প্রকাশ পাবে, অর্থাৎ প্রকট বৈশিষ্ট্যের জিনোটাইপ ক্যাপিটাল টি হতে পারে বা ক্যাপিটাল টি স্মল টি হতে পারে। তো যেহেতু এখানে ক্যাপিটাল টি স্মল টি হতে পারে, তো সেটা কি হয়ে গেল, হেটেরোজাইগাস হয়ে গেল, অর্থাৎ দুটো ভিন্ন অ্যালিল চলে আসলো। কিন্তু এক্ষেত্রে প্রচ্ছন্নর ক্ষেত্রে স্মল টিটি রয়ে আছে, অর্থাৎ দুটো সেম অ্যালিল, তাই এটা সবসময় বিশুদ্ধ প্রকৃতির। আর এক্ষেত্রে মিশ্রতা দেখা যায়, অর্থাৎ একটা বিশুদ্ধ হতে পারে ক্যাপিটাল টি, আর মিশ্র ক্যাপিটাল টি স্মল টি হতে পারে। এখন আমরা তো বাইরে থেকে দেখে বুঝতে পারবো না যে যে যেটা দীর্ঘ উদ্ভিদ সেটা জিনোটাইপটা ঠিক কি, অর্থাৎ ক্যাপিটাল টি আর ক্যাপিটাল টি স্মল টি, সেটা তো বাইরে থেকে দেখে বোঝা সম্ভব নয়, কারণ এটা জিনের যে ক্যারিওটাইপ আমাদের, সেই জিনের কোন জিনটা অবস্থান করছে সেটার উপর ভিত্তি করে প্রকট এবং প্রচ্ছন্নতা ফিনোটাইপিক্যালি বৈশিষ্ট্যটা প্রকাশ পায়। যেহেতু প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা খর্বটা যেহেতু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এবং খর্ব হতে গেলে দুটো প্রচ্ছন্ন জিন বা অ্যালিল থাকতেই হবে। তো সেক্ষেত্রে সেই জীবটি প্রচ্ছন্ন বা সেই জীবটি সর্বদা হোমোজাইগাস হবে, এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সম্পন্ন জীব সর্বদাই বিশুদ্ধ এবং হোমোজাইগাস প্রকৃতির অবশ্যই হবে। যেহেতু স্মল টিটি বা যে কোনো আলাদা বৈশিষ্ট্য নিলেও সেক্ষেত্রে যে প্রচ্ছন্ন অ্যালিলটা থাকবে সেটা হোমোজাইগাস অবস্থায় অবস্থান করছে। তো এক্ষেত্রে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সবসময় বিশুদ্ধ হয়। আশা করি বোঝা গেল যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কেন বিশুদ্ধ হয়। তো এরকম একটা কোশ্চেন দিয়েই দিতে পারে পরীক্ষার সময়, যদি কোশ্চেন মানে কোশ্চেন পেপার যদি একটু টুইস্ট রাখে কোশ্চেন পেপারে, তো এই ধরনের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সবসময় বিশুদ্ধ কেন হয় এরকম কোশ্চেন দিয়ে দিতে পারে। তখন আমি এখানে কাণ্ডের দৈর্ঘ্য দিয়ে বুঝিয়েছি, তোমরা অন্য কিছু দিয়েও বোঝাতে পারো, যে ফলের বর্ণ দিয়েও বোঝাতে পারো, ইয়েলো আর সবুজ সেটা দিয়েও বোঝাতে পারো, যে কোনো কিছু দিয়ে বোঝানো যেতে পারে। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। তো এরপরে আমরা যাব ক্রস। যে মেন্ডেল যে পরীক্ষাগুলো করেছেন এক সংকর জনন দ্বিসংকর জনন, তো সেই পরীক্ষায় আমরা যাচ্ছি এবারে। তো এক সংকর জনন বলতে আমরা কি বুঝি? এক সংকর জনন হচ্ছে একজোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে দুটো উদ্ভিদের মধ্যে বা দুটো প্রাণী বা দুটো জীবের মধ্যে, যে একই প্রজাতিভুক্ত দুটো জীবের মধ্যে একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে যে সংকর ঘটানো হয় তাকে এক সংকর জনন বলা হয়। তো এক্ষেত্রে প্রথমে আমরা দেখি কাণ্ডের দৈর্ঘ্য। এক্ষেত্রে প্রকট কাণ্ডের দৈর্ঘ্যের জন্য যে জিন সেটা হচ্ছে টি জিন। এক্ষেত্রে প্রকট বৈশিষ্ট্য হচ্ছে প্রকট প্রচ্ছন্ন, এটা ক্যাপিটাল টিটি, এটা স্মল টিটি, প্রকট প্রচ্ছন্ন। তো ধরে নিয়ে একটা বিশুদ্ধ দীর্ঘ এবং বিশুদ্ধ খর্ব জিন, অর্থাৎ বিশুদ্ধ প্রকট এবং বিশুদ্ধ প্রচ্ছন্ন, এদের মধ্যে ক্রস হচ্ছে। এটা এক সংকর জনন, যেহেতু একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য। কাণ্ডের দৈর্ঘ্যের প্রকট এবং প্রচ্ছন্ন, সেটা হচ্ছে একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে। দীর্ঘ উদ্ভিদ ইন্টু খর্ব উদ্ভিদ। যে মেন্ডেল যে উদ্ভিদ নিয়ে করেছে সেটা হচ্ছে মিষ্টি বটগাছ পাইসাম স্যাটিভাম। তো সেটা হচ্ছে দীর্ঘতার ক্ষেত্রে ক্যাপিটাল টিটি এবং খর্বতার ক্ষেত্রে ক্যাপিটাল টি স্মল টি, সরি স্মল টিটি খর্বের ক্ষেত্রে। তো এক্ষেত্রে যে গ্যামেট তৈরি হবে, ধরে নিলাম এটা ফিমেল আর এটা মেল, তো এক্ষেত্রে যে গ্যামেট তৈরি হবে, তো সেটার যে জিনোটাইপ মানে দীর্ঘ কাণ্ডের দৈর্ঘ্যের উপর ভিত্তি করে যে জিন, সেটার অ্যালিল একটা অ্যালিলই আসবে ক্যাপিটাল টি।
অর্থাৎ এটা কি হবে, দুটো জিন তৈরি হবে, দুটো গ্যামেট, তো দুটোই ক্যাপিটাল টিটি, অর্থাৎ দুটোই সেম। তার জন্য আমি এখানে লিখছি একটা ক্যাপিটাল টি। আর সেক্ষেত্রে এক্ষেত্রে হবে স্মল টি। তো এই দুটোর মধ্যে ক্রস হয়ে কি তৈরি হবে, ক্যাপিটাল টি স্মল টি। এটা হবে হচ্ছে F1 জন্য। অর্থাৎ প্রথম ক্রসের মাধ্যমে যে অপত্য জন্য তৈরি হয় সেটা হচ্ছে F1 জন্য, আর এটা হচ্ছে পি জন্য, অর্থাৎ পিতা মাতা, অর্থাৎ প্যারেন্ট জেনারেশন, তাই পি জন্য। এখন হচ্ছে চেকার বোর্ড করতে হবে, বা প্যানেট স্কোয়ার, যেটাকে আমরা বলি চেকার বোর্ড বা প্যানেট স্কোয়ার। এই এদের থেকে যে গ্যামেট তৈরি হবে ক্যাপিটাল টি স্মল টি, তো এদের মধ্যে যে সকল অপত্য জন্য তৈরি হচ্ছে তাদের মধ্যে সংকরায়ন ঘটানো, অর্থাৎ তাদের মধ্যে ক্রস হচ্ছে। তো সেক্ষেত্রে কি কি জিনোটাইপ তৈরি হতে পারে সেটা আমরা একবার দেখে নিই। এক্ষেত্রে কি কি গ্যামেট, একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, এই দুটো গ্যামেট তৈরি হতে পারে। তো একটা মেল সাইন দিলাম, একটা ফিমেল সাইন দিলাম। সেক্ষেত্রে ক্যাপিটাল টি টি, ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল টি, আর এটা হচ্ছে স্মল টি টি। তো এক্ষেত্রে কি কি তৈরি হচ্ছে, তো এখানে কি হচ্ছে, এটা হচ্ছে ক্যাপিটাল টি টি, এটা ক্যাপিটাল টি স্মল টি, এটা স্মল টি ক্যাপিটাল টি, এটা স্মল টি টি। আচ্ছা ক্যাপিটাল টি টি আসছে, কি আসছে এখানে, একটা ক্যাপিটাল টি টি অর্থাৎ দীর্ঘ, দুটো স্মল টি, দুটো ক্যাপিটাল টি স্মল টি আসছে। তাই এটা হচ্ছে, এটারও ফিনোটাইপ কিন্তু হচ্ছে দীর্ঘ, তবে জিনোটাইপ ক্যাপিটাল টি স্মল টি যেটা বললাম। আর একটা হচ্ছে স্মল টি টি, এটা প্রচ্ছন্ন এবং খর্ব উদ্ভিদ। তো এর অনুপাত কি আসছে, একটা একটা ওয়ান, তো আমি এখানে লিখছি ক্যাপিটাল টি টি, ক্যাপিটাল টি স্মল টি টি। এটা একটা আছে, এটা কটা আছে, দুটো আছে, আর এটা কটা আছে, একটা আছে। তাহলে 1:2:1, এটা হচ্ছে জিনোটাইপিক বৈশিষ্ট্য অনুপাত। হুম। আর ফিনোটাইপিক অনুপাতে কি আসছে, ফিনোটাইপিক অনুপাত বলতে আমরা কি বুঝি, মানে ফিনোটাইপিক বৈশিষ্ট্য বলতে কি বুঝি, ফিনোটাইপিক হচ্ছে যেটা বাহ্যিক ভাবে আমরা চোখে দেখতে পাচ্ছি, ফিনোটাইপিক। ফিনোটাইপিক অনুপাতে কি আসছে, এক্ষেত্রে কটা বৈশিষ্ট্য আসছে, ফিনোটাইপিক বৈশিষ্ট্য দীর্ঘ আর খর্ব। দীর্ঘ বৈশিষ্ট্য কটা আসছে, একটা ক্যাপিটাল টিটির জন্য আর দুটো স্মল টিটির জন্য, দুটো, একটা ক্যাপিটাল টিটির জন্য আর দুটো ক্যাপিটাল টি স্মল টিটির জন্য, অর্থাৎ তিনটে দীর্ঘ বৈশিষ্ট্য আসছে, একটা দুটো তিনটে। আর খর্ব বৈশিষ্ট্য একটাই আসছে, তাই 3:1। এটা হচ্ছে এক সংকর জননের ফিনোটাইপিক অনুপাত 3:1, আর এক সংকর জননের জিনোটাইপিক অনুপাত 1:2:1। তো গ্রেগর জোয়ান মেন্ডেল, যিনি প্রথম ব্যক্তি যিনি বায়োলজিতে ম্যাথমেটিক্সের প্রচলন ঘটা, অর্থাৎ আমরা ম্যাথমেটিক্সে একটা চ্যাপ্টার আছে যেটা 11-এ আছে, প্রবাবিলিটি বা সম্ভাবনা তত্ত্ব। সেই প্রবাবিলিটি বা সম্ভাবনা তত্ত্বের প্রয়োগ ঘটান তিনি এই এক সংখ্যক জননে, এবং বায়োলজিতে তিনি প্রথম যিনি ম্যাথমেটিক্সের প্রয়োগ ঘটান। তো সেই সম্ভাবনা তত্ত্ব থেকে কিভাবে 1:2:1 আসছে, তো সেটা আমরা একটু দেখি।
ধরো এখানে দুটো বাস্কেট আছে, বল ভর্তি বাস্কেট, ঠিক আছে। তো সাপোজ এখানে দুটো বাস্কেট আছে, আহ নীল আর কালো। এখানে যেহেতু আমার কাছে দুটো পেনি আছে, কালো আর নীল, তো সেই দিয়েই বলি। একটা কালো বল, একটা নীল বল। এই কালো আর নীল বলে ভরা দুটো বাস্কেট আছে, ঠিক আছে। আহ, তো প্রথমে একটা বাস্কেট থেকে আমি একটা চোখ বন্ধ করে বল তুলে নিলাম। আচ্ছা, আগে আমি একটা ধরে নিই। ধরো এখানে একটা বাস্কেট আছে, এতে সব বলই নীল, ঠিক আছে। তো আমি যদি চোখ বন্ধ করে এই বাস্কেট থেকে একটা বলকে আমি বার করে আনি, তো সেই বলটা কি হবে? নীল হবে না কালো হবে? তো যেহেতু এই বাস্কেট সব বলই নীল, তো এক্ষেত্রে যে কোনো বল যদি আমি চোখ বন্ধ করে তুলি, তো সেক্ষেত্রে একটা বল তুললাম সেটা কিন্তু নীলই হবে। এখন যদি একটা কালো বাস্কেট আছে, কালো বলে ভরা বাস্কেট, সেখানে সবকটা বলই কালো, সেখান থেকে যদি আমি একটা বল তুলি, তো সেক্ষেত্রে কি হবে? সেই বলটা অবশ্যই কালোই হবে, কখনো নীল বল হবে না কিন্তু, কারণ এর মধ্যে কোনো নীল বল নেই। আর এক্ষেত্রে যেহেতু কোনো কালো বল নেই, সেক্ষেত্রে বল তোলাটা নীলই হবে। তো এখন আমরা এখানে চলে আসি। এটা হচ্ছে কালো আর নীল দুটো বল আছে এর মধ্যে। তো এখান থেকে যদি আমি চোখ বন্ধ করে একটা বল তুলি, তো সেটা কি হতে পারে? এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে সমান সংখ্যক কালো এবং সমান সংখ্যক নীল বল আছে, মানে যতগুলো কালো বল আছে ততগুলোই নীল বল আছে। তো এক্ষেত্রে আমি যদি চোখ বন্ধ করে একটা বল তুলি, তো সেক্ষেত্রে কি বল উঠবে? সেটা হতে পারে কালো, বা হতে পারে নীল, ঠিক আছে। বা একটা কালো একটা নীল, যে কোনো একটা হতে পারে। তো এর চান্স কত? যদি কালো ওঠে তার চান্স হবে হাফ। এক্ষেত্রে কিন্তু নীল তুলছিলাম, তার চান্স ছিল হচ্ছে, মানে নীল উঠবেই, সেটা এক, মানে মানে প্রবাবিলিটির ভাষায় বা সম্ভাবনা তত্ত্বের ভাষায় সেটাকে বলে এক, মানে সেটা নীল বলই উঠবে, তার জন্য ওটার মান এক। এক্ষেত্রে কালো বলই উঠবে, তার জন্য এটা এক। কিন্তু এক্ষেত্রে একটা কালো উঠতে পারে অথবা একটা নীল উঠতে পারে, সেক্ষেত্রে কালো ওঠার চান্স হাফ এবং নীল ওঠার চান্স হাফ। তো হাফ মানে কি আমরা লিখতে পারি 0.5, ঠিক আছে। তো সেই রকম একই ভাবে এতেও সমান সংখ্যক নীল এবং সমান সংখ্যক কালো বল আছে। তো এক্ষেত্রে যদি আমি একটা বল তুলি, যদি সেটা নীল হয় বা যদি সেটা কালো হয়, তো এখান থেকে যদি একটা বল তুলেছি দেখো নীল বা কালো, যে কোনো একটা হতে পারে, তো এটার চান্স হবে হাফ বা হাফ, মানে কালোর চান্স হাফ হতে পারে বা নীলের চান্স হাফ হতে পারে। তো এখানে যেটা আমি বলছিলাম, যে এখানে যেহেতু সবকটাই নীল বল ছিল, তো এটা তোলার চান্স আমি কি বললাম? এক। বা এটাকে যদি আমি একটু ভালো করে বলি, তো এটা 100%, মানে হচ্ছে 100%ই এখানে নীল বলই উঠবে, আর এখান থেকে 100%ই কালো বল উঠবে। এই কালো ঝুড়ি থেকে 100%ই কালো বল উঠবে, 100%। এখানে কোনো আর কোনো 50% কালো বল উঠবে বা 20% কালো বল উঠবে সেটার কোনো চান্স নেই, 100%ই কালো বল উঠবে। সেক্ষেত্রে এরকমই এখানেও সেরকম, যেহেতু হাফ হাফ আছে, হাফ কালো এবং হাফ নীল আছে, তো এক্ষেত্রে চান্স হাফ বা 50-50 চান্স। কি চান্স? 50-50।
50% কালো বল উঠতে পারে বা 50% নীল বল উঠতে পারে। সেক্ষেত্রে 50% মানে আমরা কি জানি 0.5, 50% হচ্ছে বা হাফ হচ্ছে 0.5। আর এক্ষেত্রেও তাই 50% নীল বল উঠতে পারে, 50% কালো বল উঠতে পারে। তো সেক্ষেত্রেও এর চান্স হচ্ছে, প্রবাবিলিটি হচ্ছে 0.5। এখন যদি আমি চোখ বন্ধ করে দুটো বাস্কেট থেকে দু হাত দিয়ে দুটো বল তুললাম, ঠিক আছে? তো এক্ষেত্রে এই বাস্কেট থেকে চোখ বন্ধ করে একটা হাত দিয়ে বল তুললাম, এই বাস্কেটে চোখ বন্ধ করে একটা হাত দিয়ে বল তুললাম। তো সেক্ষেত্রে এই বাস্কেট থেকে যে বল তুললাম সেটা নীল হওয়ার চান্স কত? 50% বা 0.5। আর এক্ষেত্রে যে এই বাস্কেট থেকে যে বলটা তুললাম সেটাও নীল হওয়ার চান্স হচ্ছে 50% বা 0.5। এখন যে দু হাত দিয়ে দুটো বল তুললাম, তো সেই দুটো বলই নীল হওয়ার চান্স কত হবে? অর্থাৎ দুটো বলই এখানে নীল হওয়ার চান্স হবে হচ্ছে 0.5 ইন্টু 0.5, অর্থাৎ 0.25। সেরকমই দুটো বল কালো হওয়ার চান্স কত হবে? 0.5 ইন্টু 0.5 ইজ ইকুয়াল টু 0.25। আবার এক্ষেত্রে একটা বল কালো, এর চান্স কত? 0.5। আবার এক্ষেত্রে একটা বল নীল, এর চান্স কত? 0.5। তো সেক্ষেত্রে 0.5 ইন্টু 0.5 ইজ ইকুয়াল টু 0.25 হচ্ছে। এক্ষেত্রে 0.25 আর এক্ষেত্রেও 0.25 আসছে। এবারে এদিক থেকে যদি একটা নীল হয় আর ওদিক থেকে একটা কালো হয়, সেক্ষেত্রেও 0.25 আসছে। যেহেতু সম্ভাবনা তত্ত্বে আমরা কি ধরতে পারি? যে কোনো সম্ভাবনা নিতে পারি। অর্থাৎ এক্ষেত্রে একটা কালো তুললাম, এক্ষেত্রে একটা নীল তুললাম, আবার এক্ষেত্রে একটা নীল, এক্ষেত্রে একটা কালো তুলতে পারি। তো সেটার পাশে 0.25, তাহলে একটা কালো একটা নীল তোলার প্রবাবিলিটি যেটা, সেটা কত আসছে? 0.25 প্লাস 0.25 ইজ ইকুয়াল টু 0.5। আর তাহলে এক্ষেত্রে দুটো নীল, একটা নীল একটা কালো আর দুটো কালো, এটার কি আসছে? এটা 0.25, 0.5 আর 0.25, অর্থাৎ 1:2:1 এই অনুপাতে আসছে। তো এক্ষেত্রে যদি নীলকে আমরা যদি ধরি ক্যাপিটাল টি, ধরলাম নীলকে যদি আমি ধরি ক্যাপিটাল টি, তাহলে ক্যাপিটাল টি টি, আর কালোকে যদি আমরা স্মল টি ধরি, তাহলে ক্যাপিটাল টি স্মল টি এবং স্মল টি টি, তাহলে সেটার অনুপাত কত আসছে? 1:2:1। তো এইভাবে মেন্ডেল প্রবাবিলিটির মাধ্যমে এক সংকর জনন এবং দ্বিসংকর জননের যে অনুপাতগুলো এসছে সেগুলোকে উনি পরীক্ষার মাধ্যমে জাস্টিফাই করেছেন। আশা করি বোঝাতে পেরেছি যে কিভাবে প্রবাবিলিটির মাধ্যমে এক সংখ্যক জননের অনুপাতগুলো আসছে 1:2:1 করে। বুঝতে না পারলে তোমরা কমেন্টে বলো, আমি আবার তাহলে নতুন একটা ভিডিও দিয়ে আবার বোঝানোর চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট দিন আমরা কি শিখবো? এক সংখ্যক জনন আজকে হলো, নেক্সট দিন আমরা দ্বিসংখ্যক জনন থেকে শুরু করব। তো আজকের জন্য টাটা। আর যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তোমরা আবার বলবে, এবং এই যে সম্ভাবনাটা দিয়ে যেটা বোঝানোর চেষ্টা করলাম সেটা যদি বুঝতে না পারো আবার কমেন্টে বলবে, আমি আবার নতুন একটা ভিডিও দিয়ে বোঝানোর চেষ্টা করব। টাটা।